জেএসসি ম্যাথ বা ক্লাস 8 এর ম্যাথ যেটাই বলি না কেন, যে আমরা পরিসংখ্যান করবো আজকে। পরিসংখ্যান আসলো কোথা থেকে প্রশ্ন আসতে পারে। পরিসংখ্যান হচ্ছে যে গণনা, আমরা যেমন আদমশুমারি যে গণনা করা হয়, বিভিন্ন উপাত্ত মানুষ গণনা করা হয়, তারপরে বিভিন্ন কাজের জন্য যে মানে পরিসংখ্যান বলতে একটা টোটাল দেশের আয় ব্যয় হিসাব, তারপরে কাউকে কি পরিমাণ ভাগ করে দেওয়া হবে, আম, মানে বড় অ্যামাউন্টের কোনো কিছু হলেই সেটা পরিসংখ্যানে হেল্প নেওয়া হয়। বড় অ্যামাউন্টের টাকা বা বড় অ্যামাউন্টের কিছু, এবং কাকে কোন অনুপাতে ভাগ করে দেওয়া হবে, এইসব বিষয়ে পরিসংখ্যান নিয়ে আমরা কাজ করি। এবং পরিসংখ্যান কিন্তু অলরেডি তোমরা এর আগেও নাম শুনেছো, ক্লাস 8-এও ছিল এই চ্যাপ্টারটা, 7-এ ছিল, ক্লাস 8 6-এও কিন্তু এই চ্যাপ্টারটা ছিল। তো আমরা এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9-এও পাবে, একই চ্যাপ্টার। তো এখানে অনেকগুলো পার্ট আছে, পরিসংখ্যানের সারণী তৈরি করা, তারপর হচ্ছে আয়তলেখ করা, তারপর হচ্ছে আয়তলেখের পর হচ্ছে তোমার পাইচিত্র, একটা নতুন আছে পাইচিত্র করা, যা তোমরা কখনো করোনি। আয়তলেখ তোমরা ক্লাস 7-এ করেছো। তো এই যে প্রথম পেজের তোমরা দেখতে পাবে, বইয়ের প্রথম পেজ যদি যাও, প্রথম পেজ তথ্য উপাত্ত, হ্যাঁ, অর্থাৎ তথ্য উপাত্ত সংগ্রহ করে যে আমরা যে সারণী তৈরি করি, সেখানে কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, এই তিনটার সমন্বয় কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, তোমরা একটু দাগিয়ে নাও। এরপরে হচ্ছে তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত যেটা একটু আগেই বললাম যে ঘটনা, তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। আর পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। সংখ্যাভিত্তিক তথ্যটা সংখ্যাভিত্তিক তথ্য হতে হবে, তাহলে সে পরিসংখ্যান। আর পরিসংখ্যানের যে উপাত্ত হচ্ছে ওই সংখ্যাগুলো। ওই সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। যাই হোক, এগুলো তোমরা নিজেরা পড়লে একটু বুঝতে পারবে, কঠিন কিছু না। তো আমরা চলো এই বিন্যস্ত আর অবিন্যস্ত আমরা ক্লাস 6-7-এ শিখে আসছি। বিন্যস্ত হচ্ছে সাজানো থাকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, আর অবিন্যস্ত হচ্ছে সাজানো থাকে না, অর্থাৎ এলোমেলো ভাবে থাকে, এলো অবিন্যস্ত। এরপরে যাচ্ছে আমরা পরিসর নির্ণয়, মানে গণসংখ্যার সারণী করতে হলে কি কি লাগবে, কি কি ধাপ, এটা কিন্তু পরীক্ষা আছে। 4টি ধাপ অবলম্বন করতে হয়। একটা হচ্ছে পরিসর নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণীব্যক্তি নির্ণয়, ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। হ্যাঁ, এই যে 4টা ধাপ গণসংখ্যা করতে হলে লাগবে, এটা কিন্তু আমাদের জানতে হবে এবং এই অনুযায়ী করতে হবে। এটা কিন্তু মানসংখ্যেও আসে, যে মানসংখ্যেও আসে যে পরিসংখ্যা সারণী করতে হলে কয়টি ধাপে করতে হবে। তখন লিখবে 4টি ধাপে করতে হবে, এবং ধাপগুলো কি কি এগুলো তোমরা দয়া করে একটু মনে রাখবে। এরপরে প্রত্যেকটা শ্রেণীব্যক্তি কাকে বলে বা শ্রেণী সংখ্যা কাকে বলে, এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এই ট্যালি চিহ্ন কি? ট্যালি চিহ্ন হচ্ছে উপাত্তর সংখ্যা কয়টা, সেক্ষেত্রে ট্যালি চিহ্ন দেওয়া হয়। আর 4টার বেশি হয়ে গেলে এই 5 নম্বরটা হচ্ছে এইভাবে ক্রোসের মতো, কাটার মতো পঞ্চমটা দেওয়া হয়। এই হচ্ছে ট্যালি চিহ্ন। এরপরে আমরা চলে যাচ্ছি অঙ্কের ভিতরে। নতুন এখানে আছে আয়তলেখ, এবং ইংলিশগুলো পড়বে। ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, লেখচিত্র হচ্ছে ডায়াগ্রাম, আর আয়তলেখ হচ্ছে হিস্টোগ্রাম। তারপর পাইচিত্র পাবে সামনে, এগুলো পাইচিত্র। পাইচিত্র হচ্ছে এক ধরনের লেখচিত্র, এটাও কিন্তু পরীক্ষায় আসে। যে পাইচিত্র কি? পাইচিত্র হচ্ছে এক ধরনের লেখচিত্র, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি অঙ্কের ভিতরে, আর কথা না বলে। এখানে কেন্দ্রীয় প্রবণতা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এবং আমি ক্লাস 8-এর গড়গুলো ধারাবাহিকভাবে যেভাবে করাবো, তাই 9-এ উঠেও তোমরা এই পরিসংখ্যানের চ্যাপ্টারগুলো সমস্যায় না পড়ো। আমরা জ্যামিতিক এই মানসংখ্যাগুলো পরে করব, আগে অঙ্কে যাই। প্রথমে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর বলছে যে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের সরাসরি গড়। সরাসরি গড় হচ্ছে ক্লাস 5-এ তোমরা যে পদ্ধতিতে গড় করেছো, ওইটা হচ্ছে সরাসরি গড়। সেটা আমরা একটু দেখি কি হবে। প্রথমে লিখবো যে 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সমষ্টি। তো আমরা এখানে চলে আসলাম বোর্ডে। বোর্ডে আমরা এসে কি লিখবো যে 25 জন শিক্ষার্থীর, যেহেতু অঙ্ক নাম্বার হচ্ছে 9, 9-এর ক, 25 জন শিক্ষার্থীর
প্রাপ্ত নম্বরের সমষ্টি, যেহেতু আমাকে বলেছে এখানে প্রাপ্ত নম্বর, তাহলে প্রাপ্ত নম্বরের সমষ্টি লিখে তোমরা সবগুলো যোগ করে ফেলো। যোগ এভাবে করবে, আমি আমি সব লিখলাম না, ডট ডট দিয়ে লিখলাম যে 72 যোগ 78। তো আমরা এই 25টা এভাবে তুললাম, সবগুলো তুলে এখন যোগ করব, যোগ করে কত আসে মোট ফল, সেই ফলগুলো আমরা লিখবো সুন্দর করে। তোলার সময় অবশ্যই সাবধানে তুলতে হবে, কারণ তোলার সময় যদি তুলতে ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না, বা অন্যের অ্যাকুরেট ফল, তোমার একটা ফল আসবে কিন্তু ওই ফলটা যে অ্যাকুরেট কিনা এটা কিন্তু তুমি বুঝতে পারবে না। সেজন্য অবশ্যই অবশ্যই কিন্তু সাবধানে তুলতে হবে। তো এখন আমরা যোগ করে যোগফল বের করি, সবাই নিজের দায়িত্বে যোগগুলো করেন এবং পরে মিলিয়ে দেখবেন যে যোগফল ঠিক আছে কিনা। তো আমাদের যোগফল আসে হচ্ছে 1875, সবাই অবশ্যই নিজ দায়িত্ব করবেন। এরপর লিখবে এখানে উপাত্তের প্রয়োজন শিক্ষার্থীর সমষ্টি। হ্যাঁ, আর মোট শিক্ষার্থী তো প্রয়োজন আগেই লিখে দিয়েছি, বা লিখলেও লিখতে পারি শিক্ষার্থীর সংখ্যা 25। শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এখানে 25। তো আমরা জানি গড় সমান উপাত্তের সংখ্যা ভাগ উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। তা আমরা জানি গড় বা সাধারণ গড় লিখতে পারেন যে উপাত্ত সমূহের সমষ্টি, উপাত্ত সমূহের সমষ্টি সূত্র লিখে দিলাম যাতে সুবিধা হয়, 2 মার্কের অঙ্ক যেহেতু, ভাগ উপাত্তের সংখ্যা, ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা। তাহলে আমাদের এখানে আসবে 1875 ভাগ 25। 1875 উপরে হচ্ছে 1875, নিচে হচ্ছে 25। ভাগ করলে কত হয় একটু ভাগফল বের করি। তো ভাগ করলে পদার্থ আসে, অবশ্যই নিজেদের সবাই ভাগ করবে। এগুলো সাধারণ গড়, অর্থাৎ ছোটবেলায় যে গড়টা করতাম সেই গড়। দেখেন বুঝেন কিনা, ভাগ হচ্ছে, উত্তর হচ্ছে গড় 75। উত্তর, এটা কিন্তু অ্যান্সার লিখলে হবে না, এটা হচ্ছে উত্তর গড় 75, এটা উত্তর লিখতে হবে। দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। নেক্সট অঙ্কে আমাদের বলেছে যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে, খ নম্বরে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করা। অর্থাৎ 7-এ আমরা যেভাবে সারণী তৈরি করছি সেভাবেই সারণী তৈরি করব, কিন্তু আগে এখানে সর্বোচ্চ উপাত্ত, সর্বনিম্ন উপাত্ত বা সর্বোচ্চ নম্বরও লিখতে পারেন। যখন লেখা যায় তখন লিখবা, যখন লেখা না যায় তখন উপাত্ত লিখবা। সাপোজ লেখা আছে ওজন, সর্বোচ্চ ওজন, জিনিসটা ভালো শোনায় না, তখন সর্বোচ্চ উপাত্ত লিখলাম। কিন্তু এখানে নম্বর আছে, তো নম্বর ইচ্ছে করলে আমরা লিখতে পারি। তো এখানে সর্বোচ্চ নম্বর কত, ক নাম্বার, এখানে সর্বোচ্চ নম্বর, সর্বনিম্ন নম্বর, এটা আমরা বের করব। সর্বোচ্চ নম্বর হচ্ছে আমার 88 আর সর্বনিম্ন নম্বর 63। আমরা পরিসর বের করব, তাহলে পরিসর সমান সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। এই হচ্ছে পরিসরের সূত্র, সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। তার মানে 88 বিয়োগ 63 যোগ 1, তার মানে এখানে আসবে 5, এখানে আসবে 2, 25 যোগ 1, তো 26 হচ্ছে আমার পরিসর। কিন্তু আমার শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 5। তো দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 5। তো আমরা শ্রেণী সংখ্যা, একটা সূত্র আছে, তা সুতরাং শ্রেণী সংখ্যা পরিসর দিয়ে ভাগ করতে হবে। পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো পরিসর আমার কাছে আছে 26 ভাগ 5। এই শ্রেণী সংখ্যা বের করার কারণ হচ্ছে যে আমার কয়টা ঘর করতে হবে এটা আমরা কিন্তু পেরে গেলাম। অবশ্যই করবেন শ্রেণীব্যাপ্তি, এটা বের করবেন শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা, এগুলো আপনারা করবেন। তাহলে 26 ভাগ 5, অর্থাৎ 5 5 25, তার মানে 25.5.2। 5.2 কিন্তু একটা দশমিক,
দশমিক সংখ্যার ঘর করা যায় না, সেজন্য প্রায় চিহ্ন দিতে পারেন, বা প্রায় চিহ্ন না দিয়ে 6 লিখে পূর্ণ সংখ্যক লিখতে পারেন ব্র্যাকেটে। আর প্রায় চিহ্ন দিলে তখন আর কিছু লেখা লাগবে না। যদি প্রায় চিহ্ন না দেন, সমান চিহ্ন দেন, তাহলে লিখবেন পূর্ণ সংখ্যক, অর্থাৎ দশমিক হবে না, পূর্ণ সংখ্যায় নিতে হবে। তাই পূর্ণ সংখ্যা আমরা নিলাম, এই হচ্ছে কথা। তো আমাদের শ্রেণী সংখ্যা কিন্তু 6 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে সারণী করব এবং সারণী থেকে গড় নির্ণয় করব। সারণী করব, সারণী থেকে গড়। তাহলে সেক্ষেত্রে আমাদের কয়টা কলাম করতে হবে, সেই কলামগুলো করে আমরা করে ফেলি। খেয়াল করেন আপনারা যে এভাবে লিখবো যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করি। শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করি। শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করি এবং গড় নির্ণয় করি। শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করি এবং গড় নির্ণয় করি। তাহলে এখানে আমাদের কলাম কয়টা করতে হবে? গড়ের ক্ষেত্রে কলাম কিন্তু বেশি আসবে, 5টা কলাম করতে হবে নিম্নে। তো আমরা এখানে প্রথমের কলামে আমরা কি লিখবো? প্রথম কলামে লিখবো শ্রেণীব্যাপ্তি। এখানে লিখবো আমরা শ্রেণীব্যাপ্তি। আপনারা ইচ্ছে করলে আগে ঘরগুলো করেও লিখতে পারেন, আমি আগে লিখে নিলাম শ্রেণীব্যাপ্তি। তারপরে লিখবো শ্রেণী মধ্যমান, যেহেতু আমরা গড় করবো একবারে। তারপর লিখবো ট্যালি চিহ্ন, তারপর লিখবো গণসংখ্যা, তারপর লিখবো FI/XI। অনেকে প্রশ্ন করতে পারে যে FI/XI জিনিসটা কি? ঠিক আছে, এখন শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, ট্যালি চিহ্ন, গণসংখ্যা, FI/XI। তো এখানে শ্রেণী মধ্যমানকে XI দ্বারা প্রকাশ করা হয়, আর গণসংখ্যা FI মানে ফ্রিকোয়েন্সি, FI দ্বারা আমরা প্রকাশ করি বা চিহ্নিত করি। তো এখন আমরা শ্রেণীব্যাপ্তি কত থেকে ধরবো? যেহেতু সর্বনিম্ন পদ ছিল আমার কাছে কত, 63। তো আমরা চলে 61 থেকে ধরতে পারি, তাহলে সুবিধা হবে। তো আমরা এটাকে 61 থেকে ধরলাম। তো এখানে আমরা একটা দাগ দিয়ে নেই, তাহলে সবচেয়ে বেটার হবে। একটু একটু আমরা এখানে এখানে একটা দাগ দিয়ে নিলাম, একটা দাগ দিয়ে নিলাম। এরপরে এদিকেও লাগলাম আমরা একটা ঘর, এভাবে ঘর করে নিলাম। এই আপনারা এই যে ঘরটা, অর্থাৎ এই যে বক্সটা বা এই ছকটা আপনারা পেন্সিল দিয়ে করবেন। ব্যাস, আমরা এটা করে নিলাম। তারপরে আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে এখন আমরা কি করব, এখন মানগুলো বসাবো। তো 61 থেকে হচ্ছে 63, তাহলে 61 থেকে 65 অর্থাৎ 61, 62, 63, 64, 65, মানে 61 সহ গুনতে হবে, 61 সহ গুনতে হবে। তারপরে 61 থেকে 65, এরপরে আমার হচ্ছে 66 থেকে 70, 63 থেকে 70, 71 থেকে 75, হ্যাঁ, এভাবে 75, তারপর 76 থেকে 80, 81 থেকে 85, তারপরে 86 থেকে 90। আর মনে হয় লাগবে না, এটুক করলেই হয়ে যাবে। তো আগে এইটুকুই বলেছিলাম যে আমি শ্রেণী সংখ্যা 6 বের করছিলাম, তার মানে 1 2 3 4 5 6। এরপর উপরে একটা বক্স, নিচে একটা বক্স করে আপনারা আগেই খাতায় করার সময় আগেই আপনারা এই ছকটা করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য কঠিন হবে না। এবার শ্রেণী মধ্যমানটা কি? শ্রেণী মধ্যমানটা হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে শ্রেণী মধ্যমান পাওয়া যায়, অর্থাৎ উচ্চ সীমা ও নিম্ন সীমা। নিম্ন সীমা 61, উচ্চ সীমা হচ্ছে 65। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু শ্রেণী সীমা পাই। ঠিক আছে, তো শ্রেণী মধ্যমান যেহেতু বলেছে, তো নিয়মটা হচ্ছে এইটা, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তো এই দুটো যোগ করলে 60 60 120, 126 হয়। তো 126কে 2 দিয়ে ভাগ করলে 63 হয়। তারপর একটা হবে কিন্তু 68, তারপর একটা হবে 73,
তারপরটা হবে 78, তারপরটা হবে 83, তারপরটা হবে 88। অনেকে প্রশ্ন করতে পারে আপনি এত তাড়াতাড়ি পারলেন কিভাবে স্যার? এটাও কিন্তু একটা টেকনিক। কি টেকনিক? ওই যে শ্রেণী ব্যক্তি 5, এই 5 যোগ করে দিবেন। অর্থাৎ প্রথমটা বের করে পরেরটার সাথে 5 যোগ করে নিচের গুলো লিখবেন। তাহলে কিন্তু আপনার সবগুলো এভাবে এই যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে না। তবুও আমার একটা সাজেশন থাকবে। সাজেশনটা হচ্ছে এরকম যে যদি যোগে ভুল হয়ে যায়, যেমন একটা ভুল করলা তুমি, 63 বা 67 লিখে ফেললা, তাহলে কিন্তু নিচেরগুলো সবই ভুল হয়ে যাবে। তো সেজন্য তোমরা লাস্টেরটা মিলাবা যে 86 আর 90 যোগ করলে কত হয়। এখানে 86 আর 90 যোগ করলে কিন্তু 176 হয়, আর 176কে 2 দিয়ে ভাগ করলে 88 হয়। অর্থাৎ আমার কিন্তু ঠিক আছে, যোগ ভুল হয়নি। এরপর যাবো ট্যালি চিহ্নের কথায়। ট্যালি চিহ্নের কথা হচ্ছে যাচ্ছি, অনেকে মনে করে এভাবে করে যে 61 থেকে 65 কয়টা সংখ্যা আছে এইগুলো আমরা আগে বেছে বের করি, তারপর করি। না, এভাবে করবে না। তোমরা করবে কিভাবে? এই যেমন বই আছে, তো বইয়ের প্রথমে 72 আছে, এই 72কে টিক দিবে। 72কে টিক দিয়ে তারপরে আমরা এখানে 72 কোন ঘরে, কোন ঘরে 72, এই ঘরে 72, এখানে একটা দাগ। ঠিক আছে। এরপরে আবার পরেরটা কি আছে? এরপরটা 85, 85 কোন ঘরে, সেই ঘরে কিন্তু আবার একটা দাগ। এভাবে কিন্তু আমরা করব। ঠিক আছে। 85 কোন ঘরে? 85 হচ্ছে এই ঘরে, এই ঘরে একটা ট্যালি চিহ্নের দাগ। তারপরটা আছে কি? তারপরটা আছে 78, 78 কোন ঘরে? 78 হচ্ছে আমার 76, 77, 78 এই ঘরে, 76 থেকে 80-র মধ্যে। তারপরে আছে আমার কত? 84, 84 কোন ঘরে? 84 হচ্ছে আমার 81 থেকে 84 এই ঘরে। হুম। তারপরে আমার হচ্ছে 78, 78 আছে কোন ঘরে? 78 আছে একটু আগে দাগ দিলাম 76 থেকে 80। এইভাবে এভাবে প্রত্যেকটা সংখ্যা যদি এভাবে করো তাহলে ভুল কম হবে, একটা উপাত্ত মিসিং হবে না। অর্থাৎ সিরিয়াল বাই এভাবে কোথায় কোথায় আছে সেখানে টেলি চিহ্ন দিবা। তো এইভাবে টেলি চিহ্ন দিলে কি আসে? তো আমরা এইভাবে ট্যালি চিহ্ন ও গণসংখ্যা বসালাম। ট্যালি চিহ্ন আর ট্যালি চিহ্ন হচ্ছে দিয়ে ট্যালি চিহ্ন যে কয়টা হবে সেই সংখ্যাগুলোই গণসংখ্যা। অর্থাৎ এখানে 2টা 2, এখানে 1 2 3 4 5 নম্বর দাগটা কিন্তু এভাবে ক্রসের মতো দেওয়া হয়। এখানে 5টা, এখানে হচ্ছে 8টা, 5 4 3 8, এখানে 5টা। এইভাবে করে আমরা কিন্তু ট্যালি চিহ্ন দিয়ে গণসংখ্যাগুলো বের করলাম। তো গণসংখ্যা টোটাল কয়টা গণসংখ্যা এখানে হলো? টোটাল এখানে কয়টা গণসংখ্যা হলো এটা আমরা যোগ করে নিচে লিখবো। কয়টা গণসংখ্যা হলো যোগ করে নিচে লিখবো। এখানে আমরা আছে 2 আর 3 5, 5 5 10, 10 8 18, 18 8 25। তো আপনারা এইভাবে যোগ করে নিচে এবং দাগ দিয়ে n সমান 25 লিখবেন। নিচে দাগ দিয়ে n সমান 25 লিখবেন। তো আমরা এখানে n সমান হচ্ছে 25 লিখবো। আমরা এখানে এটা লেখার p হয়ে যাবে, একটু ভিজি লাগতে পারে, যাই হোক n সমান 25 লিখলাম। কারণ নিচের দিকে নামালে জুমের লেখা আবার হয়ে যায়, সেজন্য নিচের দিকে আর করতে পারলাম না। এরপরে আমরা গুণ করব, মানে সামেশন অফ এফ আই এক্স আই, এইটা গুণ করব। অর্থাৎ এফ আই গুণ করবো, এক্স আই গুণ করবো। তো 63 আর 2 গুণ করলে 126, তারপরে 68 আর 5 গুণ করলে কত হয়? 340। তারপরে 8 আর 73 গুণ করলে কত হয়? 548। 5 আর 78 গুণ করলে কত হয়? 8 আর 73, এখানে 584। 390। 5 আর 78 গুণ করলে 390। তারপরে 390, তারপরটা 200, 249, তারপর একটা 100, 176। এরপরে আমরা দাগ দিয়ে আবার যোগ করে ফেলবো। দাগ দিয়ে আমাদের যোগ করি, তাহলে কি হয়? সবগুলো যোগ করেন টোটালটা। এটাকে আমার লেখা হয় সামেশন অফ এফ আই এক্স আই। সামেশন হচ্ছে এরকম উল্টো এম এর মতো দিবেন। এরপর এফ আই এক্স আই লিখবেন, মানে এই সামেশন মানে হচ্ছে সমষ্টি। এই সামেশন মানে হচ্ছে সমষ্টি, অর্থাৎ এফ আই এক্স আই এর সমষ্টি আমরা কিন্তু বের করব।
তো সামেশন অফ এফ আই এক্স আই এটা আসবে হচ্ছে 1865, 1865, 1865, 1865, 1865 সামেশন, সামেশন অফ এফ আই এক্স আই। সামেশন হচ্ছে এরকম এরকম উল্টো এম বা উল্টো ডাব্লুর মতো, সামেশন অফ এফ আই এক্স আই অর্থাৎ উল্টো এম বা উল্টো ডাব্লুর মতো। ঠিক আছে, এটা হলো সামেশন। সামেশন মানে হচ্ছে সমষ্টি, সামেশন মানে হচ্ছে সমষ্টি। এখন গড়ের সূত্রটা কি? তাহলে আমরা জানি গড় সমান, এটা লিখবেন, আমি ডাইরেক্ট গড় গড় লিখি। আমরা জানি গড় সমান হবে, নিচে লিখবেন, আমি পাশে লিখতেছি। গড় সমান হচ্ছে যে উপরে হবে সামেশন অফ এফ আই এক্স আই, যেহেতু আমরা এফ আই এক্স আই বের করে ফেলছি। এই অবশ্যই যোগ বিয়োগ কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে, যেহেতু অনেক বড় যোগ বিয়োগ, সেজন্য কিন্তু আমাদের কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। আর ধরো এই এখানে সামেশন অফ এফ আই এক্স আই আর এন বাই এন, তাহলে এফ আই এক্স হচ্ছে 1865 আর এন হচ্ছে 25। তাহলে 1865কে 25 দিয়ে ভাগ করলে কত হয় ভাগফল? 74.6, 74.6। এটা হচ্ছে আমার গড়ের অ্যান্সার, উত্তর গড় 74.6। উত্তর গড় লিখবো আমরা 74.6। তো এই হচ্ছে আমার সারণী হতে গড়। আমি আবার বলছি, যারা খেয়াল করেন, প্রথমে সারণীটা একটু ভালো করে আমার করতে হবে। সারণী সারণী করার সময় অবশ্যই ট্যালি চিহ্ন যে আমরা দিব, এক্ষেত্রে জানি ভুল না হয়, ভুল হলে কিন্তু অ্যাকুরেট অ্যান্সার আসবে না। ট্যালি চিহ্নগুলো আমি যেভাবে বললাম, যে প্রথম সংখ্যাটা কত, 72, সেই 72 কোথায় অবস্থিত, দ্বিতীয় সংখ্যাটা কত, আর 85, সেই 85টা কোথায় অবস্থিত, এভাবে করে একটা একটা করে দাগ দিয়ে ওই সংখ্যাও টিক দিবেন, যে সংখ্যাগুলো যেন ভুল না হয়। এভাবে টিক দিয়ে দাগ দিয়ে কিন্তু আমরা সামনে করব। এরপরে কি, এরপরে আমরা যেটা করব, যে এই ট্যালি চিহ্ন দিয়ে গণসংখ্যা বের করব। গণসংখ্যা যোগ করে যেটা মানটা পাবো, সেটা তো 25 আগেই দেওয়া ছিল, এন সমান 25, এটা এন দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমরা এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই, এফ আই হচ্ছে গণসংখ্যা, আর এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যমান। মধ্যমান বলতে একটা শ্রেণীর মধ্যে মধ্যমান, এটা দশমিকও হতে পারে। এটা তো জোড় ছিল তাই দশমিক হয়নি, কারণ যোগফল জোড় সংখ্যা আসছিল। যোগফল বিজোড় সংখ্যা এটা দশমিকও হয় মাঝে মাঝে, যে 62.5 বা 63.5, এরকমও কিন্তু দশমিকও হয়। অর্থাৎ এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই ফল, এবং পরবর্তীতে সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করে বের করা যায়। সবগুলো যোগ করে বা তারপর 2 দিয়ে ভাগ করে বের করা যায়, কিন্তু এখানে এখানে কিন্তু এই এইটা ওটা তো বেশি বড় হয়, মানে বড় বেশি টাইম লাগে। তো 5 যোগ করে দিলেই কিন্তু সবচেয়ে বেশি সুবিধা। কিন্তু আমার সাজেশন থাকবে লাস্টেরটাও তোমরা যোগ করে ভাগ করে দেখবা ঠিক আছে কিনা, কারণ যদি ভিতরে একটা যোগ ভুল হয়ে গেল তাহলে কিন্তু সবগুলো শেষ। তো লাস্টেরটাও দেখবা যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় কিনা। ঠিক আছে, তারপরে এফ আই এক্স আই গুণ করে এটা পাইলাম। আর এটা মানে সামেশন, সামেশনের ইংলিশ একটা ওয়ার্ড, যার বাংলা হচ্ছে সমষ্টি। তো সমষ্টি এটা, কারণ বলতে পারো স্যার এর আপনি এনে তো সামেশন লিখলেন না, এখানে তো যোগ করছেন। আসলে এখানে বইও লেখেনি, তাই আমিও লিখিনি। সামেশন অফ এফ আই এক্স আই বাই এন, এখানে আমরা মান বসে দিলাম, 74.6 আসছে, উত্তর 74.6। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। তো আমরা এটা গড় পেয়ে গেলাম। এখন আমরা যদি শেষের অঙ্কটা দেখি, শেষের অঙ্কটা দেখে সবাই তাকান, সরাসরি প্রাপ্ত গড় ও সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। হ্যাঁ, অর্থাৎ আমরা সরাসরি গড় যত পেয়েছিলাম আর খ থেকে প্রাপ্ত গড় যেটা পেয়েছিলাম সেটা আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করে যেটা আসবে সেটাই পার্থক্য। আসলে এটা এই অঙ্কটা 4 মার্কে কাটে না। এটা দিয়েছে, কিন্তু আবার কেউ মনে করে না যে এই অঙ্কটা 4 মার্ক দিবে গ নম্বরে। এটা সহজেটাই 4 মার্ক দিবে না কিন্তু। হ্যাঁ, আর দিলেও দিতেও পারে স্যারদের ইচ্ছা। গয়ে দিয়ে গ নম্বরে দিলে 4 মার্ক দিতে বাধ্য হবে। কিন্তু এখানে সরাসরি ভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য, তাহলে আমরা খ থেকে প্রাপ্ত গড় কিন্তু পেয়েছি, আর সরাসরি গড়ও পেয়েছি। তো দুইটা গড়ের পার্থক্য আপনারা বিয়োগ করে দিবেন, তাহলে গ নাম্বার পেয়ে যাবেন। তো এটা আমি আর করালাম না, এটা আপনারা নিজেরাই পারবেন, করে ফেলেন। এর আগেরটা 75 ছিল, এটা 74.6। রেজাল্ট আসবে 0.04।